ইজ রোল ইন ড্রাগ সেফটি। এটা কি, যে আমরা যখনই ড্রাগ নিয়ে পড়াশোনা করি আমরা সবসময় বলি যে ড্রাগের রেশনাল ইউজ হবে, মানে যৌক্তিক ব্যবহার হবে, এবং সাথে সাথে সেটা সেফ ইউজ হবে। আমরা প্রথম স্লাইডেই পড়ছিলাম যে ফার্মাসি এন্ড থেরাপিউটিক কমিটির মূল লক্ষ্য হচ্ছে টু এনশিওর জুডিশিয়াস ইউজ অফ ড্রাগ, মানে সঠিক ওষুধটা যাতে ব্যবহার করা হয় এবং রেশনালি ব্যবহার করা, যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু, যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবহার করা দরকার সেই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটাকেই যাতে প্রেসক্রাইব করা হয়। এবং ফার্মাসি থেরাপিউটিক কমিটি সেই কারণে একটা ড্রাগ ফর্মুলারি তৈরি করে, একটা ড্রাগ ফর্মুলারি কিভাবে ব্যবহার করবো তার একটা গাইডলাইন তৈরি করে দেয়। আচ্ছা, এখন গাইডলাইন তৈরি করা হলো, ফর্মুলাটি তৈরি করা হলো, এখন সেটা তো এখন ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তো ইমপ্লিমেন্টেশনের জন্য ফার্মাসিস্ট দরকার, পর্যাপ্ত সংখ্যক নার্স দরকার, অ্যাডমিনিস্ট্রেটর দরকার, ফিজিশিয়ান তো অবশ্যই দরকার। তো এই কমিটিটা কি কি দেখবে বিশেষ করে ফার্মাসিস্টের ক্ষেত্রে? এটা কি প্রথমটাই বলছিলাম কি আমরা, যে ফার্মেসি ডিপার্টমেন্টটাকে রান করানোর জন্য অবশ্যই কোয়ালিফাইড রেজিস্টার্ড ফার্মাসিস্ট লাগবে, অন্য কেউ না। ফার্মেসি ডিপার্টমেন্ট কার আন্ডারে থাকবে? উনি হবেন একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং কোয়ালিফাইড। প্রথম কথা হলো, প্রথম শর্তই হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত কি, যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট পর্যাপ্ত সংখ্যক থাকতে হবে। যদি সেটা বড় হসপিটাল হয়, সেখানে অনেক বেশি পেশেন্ট থাকে, সেটার মানে যদি সেটা 24 আওয়ার সার্ভিস প্রোভাইড করে, তাহলে কি সেখানে পর্যাপ্ত সংখ্যক ফার্মাসিস্ট রাখতে হবে। অ্যাডিকুয়েট সেফ ওয়ার্কপ্লেস এন্ড স্টোরেজ ফ্যাসিলিটি, তার মানে কি, যে পরিমাণ ওষুধ নিয়ে তারা কাজ করে সেই ওষুধগুলো রাখার একটা ফ্যাসিলিটি থাকতে হবে, স্টোরেজ ফ্যাসিলিটি। ওয়ার্কপ্লেসটা যাতে সেফ হয় সেটা আমাকে ফার্মাসিস্টকে সেটা মানে এনশিওর করতে হবে। ফার্মাসিস্ট যাতে বুঝে যে হ্যাঁ, আমাকে যে পরিমাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য যে ফ্যাসিলিটি দরকার এই ফ্যাসিলিটিটাও হসপিটাল আমাকে প্রোভাইড করবে, তাহলে কি আমরা বেস্ট সার্ভিসটা পেতে পারি। ফার্ম পলিসি রিগার্ডিং ইউজ অফ রিসার্চ ড্রাগ, যে কোনো রিসার্চ ড্রাগ যখন ইউজ করা হবে, ইন্ডাস্ট্রি ইউজ অফ ড্রাগ, রিসার্চ ড্রাগ ইউজ করা হবে, তখন কি সেটা অবশ্যই ফার্মাসিস্টের একটা মতামত সেখানে থাকবে। ফার্মাসিস্ট মতামত দিলেই এই রিসার্চ ড্রাগটা কাজ শুরু করতে পারে। যে হসপিটাল ফর্মুলারিটা আছে সেই হসপিটাল ফর্মুলারিটাকে রেগুলারলি আপডেট করা হবে। পয়জনাস ম্যাটেরিয়াল এবং নন পয়জনাস ম্যাটেরিয়াল অবশ্যই সেপারেট থাকবে, মানে আমরা স্টোরেজ ফ্যাসিলিটি অথবা যেখানে মূল অপারেশনের যে জায়গাটা, অপারেশন ফ্যাসিলিটি যেখানে হয় সেই জায়গাতে অবশ্যই একটা ক্লিয়ারলি ডিমার্কেশন থাকবে যে হ্যাঁ এইখানে শুধুমাত্র পয়জনাস ম্যাটেরিয়াল গুলো আছে, এবং এই পয়জনাস ম্যাটেরিয়াল গুলা এমনভাবে লক করে রাখতে হবে যে স্পেশাল শুধুমাত্র হয়তো বা যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফার্মেসির অথবা যিনি ডেপুটি ওনারই হয়তো অ্যাক্সেস থাকবে, সকল ফার্মাসিস্টের কোনো অ্যাক্সেস থাকবে না, টেকনিশিয়ানদের কোনো অ্যাক্সেস থাকবে না। এক্সটার্নাল ইউজ প্রিপারেশন যেগুলো আছে সেগুলো ইন্টারনাল ইউজ প্রিপারেশন থেকে আলাদা রাখা হবে, সেটাও আলাদা আলাদা এরিয়া হবে। এমন যদি হয় যে হসপিটাল ফার্মেসিতে এই ফার্মেসিতে তারা কিছু প্রিপারেশন তাৎক্ষণিকভাবে তৈরিও করে দিতে পারে, সেক্ষেত্রে সেই প্রিপারেশনটা তৈরি করার জন্য যেই ইকুইপমেন্ট দরকার সেটা রাখতে হবে। ইকুইপমেন্ট যিনি চালাবেন সেই টেকনিশিয়ান স্কিলড হতে হবে, এবং যে প্রিপারেশনগুলো হবে সেগুলো যাতে অবশ্যই অ্যাকুরেটলি তৈরি হয় সেটা নিশ্চিত করতে হবে। এবং যদি লিকুইড প্রিপারেশন হয়, ইনজেক্টেবলস হয়, সেক্ষেত্রে ইনফিউশন হয়, সেটাকে অবশ্যই একটা অ্যাসেপ্টিক কন্ডিশনে সেটাকে প্রিপেয়ার করা এনশিওর করতে হবে। এবং এগুলো যদি এনশিওর হয় তাহলেই আমরা ওই ফার্মেসিকে অ্যাপ্রুভাল দেবো যে ইয়েস ইউ ক্যান গো ফর সাম প্রিপারেশন। ইন্সপেকশন অফ নার্সিং স্টেশন ফর রিমুভাল অফ ডেটোরিয়েটেড এন্ড আউটডেটেড ড্রাগ, আমরা কি আমরা কিছু ড্রাগ নার্সিং স্টেশনে রাখি, অথবা যখন আমরা যখন কোনো পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া হয় তখন হয়তো ওষুধ বদল করে দেওয়া হয়, তার মানে কি তার কাছে কিছু ওষুধ তাকে আগে প্রেসক্রাইব করা হয়েছিল, সেই ওষুধগুলো হয়তো সবগুলো ব্যবহার হয়নি, এখন ডাক্তার কি করলেন ওখানে যখন ডিসচার্জ করে দিলেন তখন ওনাকে নতুন ওষুধ উনি দিয়ে দিলেন। তার মানে কি আগের ওষুধগুলো কি হবে, তাহলে তার পেশেন্টকে নিয়ে যাবে না, পেশেন্ট কি করবে সেই ওষুধগুলা নার্সিং স্টেশনে উনি দিয়ে দিবেন, নার্সরা সেটা কালেক্ট করে তার স্টেশনে রাখবেন, তাহলে ফার্মাসিস্টরা কালেক্ট করবেন। প্লাস যদি কোনো ডেটোরিয়েটেড ওষুধ থাকে, কোনো আউটডেটেড ওষুধ থাকে, সেগুলো কি করবেন, সেগুলো তারা কালেক্ট করে এগুলোকে মানে ডিস্ট্রয় করার ব্যবস্থা করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের ড্রাগ সেফটির ক্ষেত্রে
ফার্মাসিস্টদের রোল কি, ওভারঅল কমিটির রোল কি। আচ্ছা, এখন একটা ড্রাগ ব্যবহার করা হলো, সেটা তো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, আমরা জানি যে ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন দিতে পারে। এখন হসপিটালের ক্ষেত্রে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা কোন 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 ইনসিডেন্টকে আমরা এটাকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হিসেবে লেবেল করব? কিরকম? যে অ্যাক্সিডেন্টালি ওভারডোজ দিয়ে দেওয়া হইলো, তাতে যে টক্সিকতা হবে সেটাকে আমরা বলবো এটা একটা ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। নর্মাল ডোজে হয়তো হয় না, কিন্তু অ্যাক্সিডেন্টালি ওভারডোজ দেওয়া হয়েছে, সেটা আমরা তখন রিপোর্টে লিখে রাখবো যে হোয়াই ড্রাগ রিঅ্যাকশন দেওয়া হয়েছে, কি কারণে, যতটুকু তার দেওয়ার কথা ছিল অ্যাক্সিডেন্টালি বেশি দিয়ে দেওয়া হয়েছে। যদি ড্রাগের কারণে কোনো হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয়, কোনো অ্যালার্জি দেখা দেয়, সেটাকে আমরা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হিসেবে ধরতেছি। ইনজুরি ফ্রম ইমপ্রপার টেকনিক অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইনজুরি ফ্রম ইমপ্রপার টেকনিক অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেমন সাপোজ যখন ইনফিউশন দেওয়া হয়, ক্যানুলা তৈরি করা হচ্ছে, সেখানে কোনো ইনজুরি হলো, কোনো ফিজিক্যাল ইনজুরি হলো, তাহলে সেটাকেও আমরা এই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হিসেবেই ধরবো এবং সেটা রিপোর্ট করবো। ইউজ অফ রং ড্রাগ, ভুল ওষুধ ব্যবহার করা হয়েছে, হয়তোবা যে ভুল ওষুধ মানে কি, হয়তোবা লেবেলিংটাই ভুল হয়ে গেছে, লেবেলিংটা ভুল, লেবেলিং এ আমার যেটা ওষুধ সেটাই লেবেলিং করা হয়েছে, কিন্তু ওষুধ দেওয়া হয়েছে ভুল, সেটা হতে পারে, কম্পাউন্ডিং হতে পারে, প্যাকেজিং এ ভুল হতে পারে। অথবা এখন দুপুরবেলা ওষুধটা ছিল না, ছিল সকালবেলা এবং রাতের বেলা, এই দুই বেলা ওষুধটা ছিল, দুপুরবেলা একটা ওষুধ ছিল, কিন্তু নার্স যখন ওষুধটা দিবে তখন হয়তো ভুল করে ওই সকালের ওষুধটা এবং রাতের ওষুধটার মধ্যে দুপুরবেলা যেটা এটা বাদ ছিল, সে দুপুরবেলা উনি ওষুধটা দিয়ে দিলেন, মানে দুবারের জায়গায় নেই, তাহলে দিনে 3 বার হয়ে গেল। অবশ্যই এই যে মিস্টেক হলো, এটাকে অবশ্যই ওনাকে ওই ফর্মে লিখে রাখতে হবে যে এটাও অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের আন্ডারেই পড়ে। আচ্ছা, এখন একটা ফর্ম ডেভেলপ করা হচ্ছে, যে অ্যাডভার্স রিঅ্যাকশনের একটা ফর্ম আছে, যে ফর্মে অবশ্যই উনি লিখে রাখবেন এবং পেশেন্টের যে ফাইল আছে এই ফাইলটাতে উনি এটাকে মেইনটেইন করবেন। কি, যে ড্রাগ অর এজেন্ট ইনভলভ, ড্রাগ অর এজেন্ট ইনভলভ, সেটা কি, ড্রাগ হতে পারে, এজেন্ট হতে পারে, যে তাকে কোনো কিছুতে ক্লিন করা হচ্ছে, সাপোজ যে ক্লিনিং এর ফলে যে কোনো একটা, সাপোজ আমরা বললাম যে হেক্সিসল ক্লিন করা হচ্ছে, ক্লিন করার ফলে দেখা যাচ্ছে তার এখানে হয়তো বা তার অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে, এটাকে আমরা লিখে রাখবো যে হ্যাঁ এটা ড্রাগ না, এটা অন্য একটা সাবস্টেন্স বা কেমিক্যাল এজেন্ট, এটা ব্যবহার করার কারণেও, এক্সটার্নালি ব্যবহার করার কারণেও তার কিছু অ্যালার্জি দেখা দিচ্ছে, ফলে এটাও আমরা এই ফরম্যাট লিখবো। টাইপ অফ রিঅ্যাকশন, কি ধরনের রিঅ্যাকশন হয়েছে, অ্যালার্জি হয়েছে, হাইপার সেন্সিটিভিটি হয়েছে, নাকি কোনো ইনজুরি হয়েছে, কি হয়েছে, যেটা আমরা বললাম যে ফিজিক্যাল ইনজুরি হলো, সেটাকে আমরা লিখতে হবে, সেটা আমাকে লিখে রাখতে হবে। থেরাপি অ্যান্ড রেজাল্ট, কি মানে ম্যানিফেস্টেশনটা কি, কি ধরনের ম্যানিফেস্টেশন হয়েছে, মানে কি দেখা গেছে, যাকে ওভারডোজ দিলাম, ওভারডোজের কারণে পেশেন্ট কি রিপোর্ট করতেছে, অথবা নার্স বা ফিজিশিয়ান কি দেখলো যে হ্যাঁ ওভারডোজের ফলে এই রেজাল্ট দেখা গেছে, ঠিক আছে, তার বয়স কত, সে মেল না ফিমেল, তার কালার কি, বিকজ আমরা কালারটা আমাদের দেশে ইম্পর্টেন্ট না, বিকজ আমরা একই রেস, মানে রেস বোঝাচ্ছে যে সে কি হোয়াইট কিনা, সে কি ব্ল্যাক কিনা, বা সে কি ব্ল্যাক কিনা, তারপরে সে মানে সে সাপোজ মানে ককেশিয়ান কিনা, এগুলা লিখে রাখতে হবে, যে সে এক একজনের ক্ষেত্রে হয়তো এক এক রকম রেসের উপরও রিয়াকশনটা ডিফার করে। সোর্স অফ ড্রাগ, ড্রাগের সোর্সটা কি হতে পারে, তার যে সেই কোন ম্যানুফ্যাকচারার কি, সেটা হতে পারে, যে সোর্সটা কি ড্রাগের, সেটা আমাকে লিখে রাখতে হবে এবং অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তখন এটাকে সাইন করে দিবে। এই টপিকগুলো, এই পয়েন্টগুলো অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে এবং সেটা আমরা অ্যাটেন্ডিং ফিজিশিয়ান সেটাকে মানে সাইন দিয়ে পেশেন্টের মেডিকেল রেকর্ড এসে এটা ফাইলে রেখে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ইমার্জেন্সি ড্রাগ লিস্ট, যে আমরা যখন ইনপেশেন্ট এর ক্ষেত্রে একটা পলিসি পড়ছিলাম, সেই পলিসি সর্বশেষ ছিল যে একটা ইমার্জেন্সি একটা ড্রাগ বক্স, বা যেটাকে অনেক সময় বলা হয় স্ট্যাট বক্স, এটা সবসময় অ্যাভেলেবল রাখতে হবে। যে আমরা নর্মাল প্রসিজার জানি যেটা, সেটা হচ্ছে কি, যে ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করবে, একটা পেশেন্ট মেডিকেশন অর্ডার ফর্ম ফিল আপ করবেন, সেটা তখন ফার্মাসিস্টের কাছে যাবে, ফার্মাসিস্ট সেটাকে ডিসপেন্স করবে, সেটাকে নার্সিং স্টেশনে পাঠাবে, নার্স তখন এটাকে অ্যাডমিনিস্টার করবে। তার মানে কি, একটা প্রপার চ্যানেল মেনটেন করতে হয়, একটা প্রসেস মেনটেন করতে হয়। কিন্তু ইমার্জেন্সি অবস্থায় যদি, তো এটা মেনটেন করা সম্ভব না, যে ডাক্তার হয়তো মেডিকেশন ফর্ম ফিল আপ করলেন, সেটা ফার্মাসিস্টে গেল, ফার্মাসিস্টে কুইকলি দিয়ে দিলেন, কিন্তু এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সময় লাগতেছে।
কিন্তু ইমার্জেন্সি অবস্থায় কিন্তু সেই সময়টুকু হয়তো ডাক্তারের হাতে থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই প্রসেসটাকে আমাকে একটু একটু কাটছাট করে সময়টাকে অনেক কমায় নিয়ে আসতে হবে। তো কিভাবে হতে পারে? যে ডাক্তারের হাতেই যাতে ওষুধটা থাকে, মানে ইমার্জেন্সি যেটা রুমটা আছে, যেখানে ইমার্জেন্সি পেশেন্টরা আসে অ্যাডমিট করে, সেখানেই আমি ওষুধগুলো রেখে দিব। এবং কিছু স্পেসিফিক ওষুধ, কিছু স্পেসিফিক সাপ্লাই আমাকে সবসময় রেডি রাখতে হবে। এখন হসপিটাল ভেদে এই সাপ্লাই এবং এই ওষুধগুলো ভিন্ন হতে পারে। সেটা হসপিটাল ফার্মাসি যিনি আছেন, ফার্মাসি থেরাপিউটিক কমিটি যারা আছেন, তারা ঠিক করবেন যে আমার ইমার্জেন্সি রুমে ইমার্জেন্সি যে স্ট্যাট বক্স আছে, সেই স্ট্যাট বক্সে কি কি ওষুধ আমরা রাখবো, কি কি ড্রাগ সাপ্লাই আমরা রাখবো। সেটাই দিছে যে in emergencies and emergency drug or stat boxes containing drugs and other supplements must be available. অবশ্যই এটা রাখতে হবে। PTC will develop the list and make those items available at all times in নার্সিং স্টেশন, মানে নার্সিং স্টেশনে ওইটাকে সবসময় রেডি রাখতে হবে। এবং কি কি ওষুধ ব্যবহার করা হইল, সাপোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটা শিফট, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা শিফট, তাহলে এই সময় কি নির্দিষ্ট ডাক্তাররা ডিউটি পালন করবেন। তাহলে রাত 8টায় যে ডাক্তার বা যে ফিজিশিয়ান, যে ফার্মাসিস্টের শিফটিং শেষ, উনি তখন লিখে রাখবেন, দেখবেন যে আমার এই সময়টাতে গত 12 ঘন্টায় কি কি ইমার্জেন্সি ওষুধ ব্যবহার করা হয়েছে, সেটা উনি লিখলেন। সাথে সাথে যদি রিফিল করার প্রয়োজন হয়, সেটা উনি ফিল আপ করে রাখলেন যে এই ওষুধগুলো এখন রিফিল করতে হবে, ওষুধগুলা বেশ কিছু ওষুধ ব্যবহার হয়ে গেছে, সুতরাং এটাকে এখন রিফিল করা দরকার। উনি তখন সেটা ফিল আপ করলেন, সেটা ড্রাগ ফার্মাসি ডিপার্টমেন্টে পাঠালেন। ফার্মাসি ডিপার্টমেন্ট তখন ওটাকে আবার ওষুধগুলোকে আবার রিফিল করে দিল, হ্যাঁ এই কয়টা ব্যবহার হয়েছে, এই কয়টা এখন আবার নতুন করে আমরা সেটা পূরণ করে রাখলাম। এখন আমরা বললাম কি যে এই সাপ্লাইজ গুলো কি কি হবে, কি কি ড্রাগ হবে, সেটা হসপিটাল টু হসপিটাল ভেরি করতে পারে। এটাকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সাপ্লাইজ, সিরিঞ্জ, নিডল, তারপরে ক্যানালাইজেশন সেট, ক্যাথেটার, রেজর উইথ ব্লেড, এরকম আরো অনেকগুলো আছে যে এগুলো রেডি রাখতে হবে সবসময়। ড্রাগ যেমন অ্যামাইনোফাইলিন, এপিনেফ্রিন, হেপারিন, আইসোপ্রোটেরেনল, ফেনোবারবিটল, ওয়াটার ফর ইনজেকশন, এরকম আরো অনেকগুলো ড্রাগ আছে, এগুলা রেডি রাখতে হবে সবসময়। সবগুলা সবসময় থাকবে, যাতে ইমার্জেন্সি রোগী যখন অ্যাডমিট হবে, ফিজিশিয়ান যখন তাকে দেখবে, তাৎক্ষণিকভাবে উনি ওই ইমার্জেন্সি কিট বক্স থেকে বা নার্সকে বলতে পারেন যে আপনি সাথে সাথে ওষুধটা নিয়ে আসেন, নার্সের কাছে এটা রেডি আছে, যাতে কোনো রকম ডিলে না হয়। মানে আমরা পেশেন্টকে যখন সার্ভিস প্রোভাইড করব, পেশেন্ট সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না, এটাকে আমাকে এনশিওর করতে হবে। এরপরে হচ্ছে পেশেন্ট মেডিকেশন প্রোফাইল। পেশেন্ট মেডিকেশন প্রোফাইল, যে রোগী কি কি ওষুধ ব্যবহার করে বা করতেন, এটার একটা রিপোর্ট অথবা একটা রেকর্ড রাখতে হবে। সেখানে কি কি থাকবে সেই রেকর্ডে? প্রথমটা হচ্ছে medications being taken at the time of admission. Medication being taken at the time of admission, যে যখন রোগী ভর্তি হচ্ছে অথবা আউটপেশেন্টের ক্ষেত্রে যে রোগী যখন ডাক্তার দেখাতে আসছে, তখন তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে আপনি কি কি ওষুধ এখন খাচ্ছেন, কি কি ওষুধ আপনার চলতেছে। এটা ডাক্তাররা কিন্তু জিজ্ঞেস করে আমরা গেলে, আপনি কি কোন ওষুধ খাচ্ছেন এখন, এটা লিখে রাখতে হবে যে এই ওষুধটা চলতেছে। মেডিকেশনস টেকেন ডিউরিং দ্য রিসেন্ট পাস্ট, অথবা এই মুহূর্তে ব্যবহার করতেছে না, অথবা 7 দিন, 10 দিন বা 1 মাস আগে উনি ব্যবহার করছে, বলবো যে আপনি গত 1 মাসে কি কি ওষুধ খাচ্ছেন এটা আমাকে বলে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স হতে পারে। হোম রেমেডিস, যে আপনি না আমি ওষুধ খাইনি, আমি এখন কোনো ওষুধ চলতেছে না, 1 মাসও কোনো ওরকম ওষুধ খাইনি, কিন্তু মাঝে মাঝে হয়তো বা একটু পেট ফাঁপা হলে অথবা একটু বুক জ্বালাপড়া হলে, গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমি একটু ওমেপ্রাজল খাই বা রেনিডিন খাই, অথবা আমাদের যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড আমি একটু মাঝে মাঝে সাসপেনশনটা নেই। তার মানে কি এগুলো রেগুলারলি চলে না, যখন দরকার তখন আমি নেই। এগুলোকে আমরা কি বলছি, ওটিসি ড্রাগ। অথবা আমার মাঝখানে একটু পেইন হয়েছিল, একটু ব্যথা পাইছিলাম, তখন আমি একটা আইবুপ্রোফেন খাইছিলাম, এটাও কি, এটাও আমাদের একটা ওটিসি ড্রাগ, তো এটাও আমাকে বলতে হবে। ওষুধ খাওয়ার ফলে, যে ওষুধ খাইছি কিন্তু ওষুধটা খাওয়ার ফলে আমার একটা অ্যালার্জি হয়েছে, ফলে আমি সেই ওষুধটা ডিসকন্টিনিউ করছি, এটা আমাকে জানাতে হবে যে ওষুধ
কোনো ওষুধের কারণে তার অ্যালার্জি হয়েছিল কিনা এটা তাকে জানাতে হবে। ল্যাবরেটরি টেস্ট পারফর্মড আউট অফ দ্য হসপিটাল ডিউরিং হুইচ ডায়াগনস্টিক এজেন্টস ওয়ার ইনজেস্টেড, যেমন কোনো ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে কিনা যেটা কোনো ডায়াগনস্টিক এজেন্ট তাকে অ্যাডমিনিস্টার করা হয়েছে। যেমন আমরা এক্সরে, কোনো ডায়াগনস্টিক এজেন্ট দেওয়া হয় না, কিন্তু যদি এক্সরে এমন হয় যে তার আলসারটা করবে, যে তার কোনো আলসার হয়েছে কিনা, তার মানে কি আলসার হয়েছে কিনা, তাই আমরা কি করি তখন কিছু ডায়াগনস্টিক এজেন্ট আমরা কিন্তু দেই, দিয়ে আমরা দেখি যে হ্যাঁ কোথায় কোথায় আলসার হয়েছে। তার মানে কি এক্ষেত্রে আমরা বলতে হবে ইয়েস আমি একটা এক্সরে করছিলাম আলসারের জন্য, সেখানে এই এজেন্ট গুলা ব্যবহার করেছে। মানে তো হয়তো বা সব রোগীরা বলতে পারবো না, কিন্তু রিপোর্ট তো আছে, মানে কি যে ডায়াগনোসিস গুলো করা হয়েছে সেই রিপোর্টটা অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে। ইডিওসিনক্রেসিস টুয়ার্ডস ফুড প্রোডাক্টস, যে কোনো খাবার খেলে অ্যালার্জি হয় কিনা, যেটা আমরা বলি যে মানে কারো কারো অ্যালার্জি, আমরা বলি যে আপনার খাবারে কি কোনো অ্যালার্জি আছে, কোন কোন খাবারে আছে এটা বলেন, তাহলে সেটাও আমাকে লিখে রাখতে হবে যে কোনো ফুড প্রোডাক্টের কোনো ইডিওসিনক্রেসিস কোনো আছে কিনা তার। আচ্ছা, এখন এটা দরকারটা কি আমাদের এই মানে পেশেন্ট মেডিকেশন প্রোফাইল আমরা কি দরকার রাখা, এটা কি প্রথম হইতেছে টু হেল্প ইমপ্রুভ ড্রাগ প্রেসক্রাইবিং প্র্যাকটিস বাই প্রমোটিং দ্য সেফ অ্যান্ড রেশনাল ইউজ অফ ড্রাগ। তার মানে কি একটা ওষুধ তার চলতেছে, আমি যদি দেখি যে ওষুধটা সঠিকই আছে, আমি কি করতে পারি, আমি বলতে পারি ওকে ফাইন আপনি এই ওষুধটাই চালায় যান। এখন আমরা যদি এটা না জানি তখন কি হবে, ডাক্তার হয়তো বা একই গ্রুপের অন্য একটা ওষুধ দেবে, রোগীকে আবার নতুন করে একটা ওষুধ কিনতে হবে, আগের ওষুধটা কি তাকে ফেলে দিতে হচ্ছে, নতুন তাকে ওষুধ কিনতে হচ্ছে। তার মানে কি এটা কিন্তু রেশনাল ইউজ হলো না। তাই আমি জানি যে একটা ওষুধ চলতেছে, এই ওষুধটা সে কন্টিনিউ চাইলে করতে পারে, সুতরাং আমি তাকে সেটা বলবো আপনি এটাই কন্টিনিউ করতে থাকেন, এই পটেন্সি যে আছে এই কন্টিনিউ করেন। সুতরাং আমরা কি করতেছি, আমরা রেশনাল ইউজ অফ ড্রাগটাকে করতেছি। এবং যদি এরকম হয় যে কোনো ড্রাগ রিঅ্যাকশন তার অ্যালার্জি হচ্ছে, সে হয়তো বা তার এই রোগের কারণে সে ওষুধটা গ্রহণ করতেছে ঠিকই, কিন্তু তার মাঝে মাঝে একটা সমস্যা হচ্ছে, ঠিক অ্যালার্জি না কিন্তু তার সমস্যা হচ্ছে, সে হয়তো ভাবতেছে যে ঠিক আছে আমি ওষুধটা কন্টিনিউ করে যাই। কিন্তু এখন ডাক্তারের কাছে যখন সে আবার আসলো তখন সে বললো ইয়েস আমি ওষুধটা কন্টিনিউ করতেছি, ইয়েস আই গট মানে সাম বেনিফিটস অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ সাম ট্রাবল রিগার্ডিং দিস ড্রাগ। তখন ডাক্তার সেটাকে নোট ডাউন করলেন, এবং উনি যদি মনে করেন যে না ঠিক আছে ওষুধটা চলবে তাহলে চলতে পারেন, অথবা দরকার হলে উনি আমাকে পরিবর্তন করে দিতে পারেন। তার মানে ওষুধ সম্বন্ধে রোগের কি এক্সপিরিয়েন্স এটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু রেশনাল ইউজ অফ ড্রাগ আমি এনশিওর করতে পারবো না। টু প্রিভেন্ট পটেনশিয়াল ড্রাগ ইনফেকশন, আমি নতুন একটা ওষুধ লিখে দিলাম কিন্তু আমি জানি না কি ওষুধ অলরেডি চলতেছে, ফলে কেউ নতুন ওষুধের সাথে তার এই আগের ওষুধের কিন্তু একটা ইন্টারাকশন হয়ে যেতে পারে। সুতরাং আমাকে জানতে হবে যে কোন কোন ড্রাগ চলতেছে, বা আমি নতুন যে ওষুধটা দিলাম এটা দেওয়ার সময় বললাম যে আপনার ওই ওষুধটা স্টপ রাখবেন, আপনি আগামী 7 দিন এই ওষুধটা খাবেন, এই 7 দিন ওই ওষুধটা স্টপ থাকবে। কারণ কি, কারণ হচ্ছে একটা ড্রাগের ইন্টারাকশন হতে পারে। টু প্রিভেন্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস, যে রোগী তো বলবে যে এই ওষুধটা খেলে আমার অ্যালার্জি হয়, বা এই ফুডটা খেলে আমার অ্যালার্জি হয়, ঠিক আছে, তাহলে আমি যখন নতুন কোনো ওষুধ দেব, ওষুধটা দিলে এই ওষুধটার অ্যাডভার্স রিঅ্যাকশন গুলো আমার জানা আছে, রোগীরও যদি এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলে আমি কি করতে পারি কি সেই ওষুধটাকে বাদ দিয়ে আরেকটা একই গ্রুপের বা অন্য কোনো দেশের আমরা ওষুধটাকে তাকে প্রেসক্রাইব করতে পারি। টু ডিটেক্ট ড্রাগ ইনডিউস ল্যাবরেটরি টেস্ট অ্যাবনর্মালিটি, যেটা আমরা বললাম যে তার হয়তোবা তার কোনো ডায়াগনোসিস করার জন্য কোনো একটা কেমিক্যাল এজেন্ট অ্যাডমিনিস্টার করা হয়েছে, এবং এই কারণে হয়তোবা তার কোনো একটা উপসর্গ দেখা দিচ্ছে। হয়তো উপসর্গটা যখন আমি বললাম ডাক্তার হয়তো চিন্তা করবেন যে এই সিমটমটা কেন হয়েছে, তখন যদি বলে যে আমি এরকম একটা টেস্ট করছিলাম, এই টেস্টে আমাকে এই যে রিপোর্টটা দেখেন, তখন হয়তো ডাক্তার বুঝতে পারবেন যে এই যে উপসর্গটা দেখা দিচ্ছে বা রোগটা দেখা দিচ্ছে এটা কি ওই টেস্টের কেমিক্যাল এজেন্টের জন্য কিনা, হয়তো এটা এমনি এমনি অ্যালিভিয়েট করবে আস্তে ধীরে ধীরে কয়েকদিন পরে, তখন বলতে পারেন যে না এটার জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে আপনার এমনি ভালো হয়ে যাবে, বা এটাকে রেমেডি করার জন্য আপনার এই ওষুধটা হয়তো 3 দিন বা 7 দিন খেতে হবে। তার মানে কি যে ল্যাবরেটরি টেস্টের কোনো অ্যাবনর্মালিটি যদি অ্যারাইজ করে সেক্ষেত্রেও ডাক্তারের অবশ্যই সেটা ডাক্তারের নলেজে থাকতে হবে, ফার্মাসিস্টের নলেজে থাকতে হবে। তাহলে দিস ইজ দ্য ইউজফুলনেস অফ পেশেন্ট মেডিকেশন প্রোফাইল।